সবাইকে ওয়েলকাম। আজকে সারাদিন ধরে আমরা সবাই কম বেশি খুব শকড একজন উঠতি প্রতিভাবান অভিনেতার হঠাৎ এরকম চলে যাওয়াতে। মানে আমি সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেল সব ধরেই বলছি, সবাই যে পরিমাণ ওভারওয়েলমড এই ব্যাপারটা নিয়ে, সত্যি কথাই আমি নিজেও প্রথমবার শোনার পর খুব চোখ ছিলাম যে খুব বেশি কিছু তার সম্বন্ধে আমি জানি না, কিন্তু দু চারটে ছবি ছাপা যা দেখেছি বা দু একটা মুভি যা দেখেছি তাতে আমার খুব একটা খারাপ মনে হয়নি অভিনেতা হিসেবে। সুদর্শন, সুপুরুষ, অল্প বয়সী এবং অবশ্যই সেলিব্রিটি বলেই আমাদের সবার নজরটা এত গেছে। আমার বক্তব্যটা এই জায়গাটায় যে আমাদের চারপাশটায় আমাদের যেখানে আমরা বাস করি, যে জায়গায় আমরা বেঁচে থাকি, সেরকম জায়গায় প্রত্যেকের চারপাশে অসংখ্য নাম না জানা সুশান্ত এরকম দিনের পর দিন ঝরে যাচ্ছে, এবং সবটাই হয়তো অবসাদের কারণে। আমরা কজন তার খেয়াল রাখি? কিন্তু সামাজিক জীব হিসেবে বা তার পরিচিত মানুষ হিসেবে আমাদের কি একটুও দায়িত্বের মধ্যে পড়ে না এটা? এই প্রশ্নটা আজকের দিনে কিন্তু করার সময় এসেছে, যখন আমাদের আর্থসামাজিক পরিস্থিতি খুব দ্রুত বদল হচ্ছে, মানুষের জীবনযাত্রা, জীবন সংঘর্ষ অনেক বেশি টাফ হয়ে গেছে, যখন প্রতিদিনটা সুখে এবং সুস্থভাবে অতিবাহিত করাটা সত্যি খুব চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হচ্ছে বহু লোককে। সেই সময় এই ধরনের মানসিক অবসাদগ্রস্ত মানুষগুলোর পাশে একটু দাঁড়ানোটা, তথাকথিত বা কম্প্যারেটিভলি যারা একটু কম অবসাদগ্রস্ত বা অবসাদগ্রস্ত নন, তার পাশে দাঁড়ানোটা খুব দরকার। দাঁড়ানোটা দরকার ইন দ্য সেন্স যে ওই পাশে আছি, পাশে থাকবো, কিছু হলে বলিস, বা পিঠে হাত দিয়ে একটু সাপোর্ট করা, এই ধরনের নয়। এতে কিছু হয় না। আলটিমেট ওই পাশে আছি, পাশে থাকবো যে মানুষটা বলে এবং যে মানুষটা শোনে, তাদের দুজনের মধ্যে কানেক্টটা বহুত কমেই যায়। কারণ যখন দেখা যায় যে লোকটা পাশে আছি বলেছিল, তাকে বিপদের সময় ডাকার পর তার কোনো একটা জরুরি কাজে তিনি আসতে পারছেন না, তখন যে মানুষটা শুনেছিল পাশে আছি, সে ভাববে ও নেহাতি আমাকে একটা কথার কথা বলে গিয়েছিল, আমাকে একটা স্তোক বাক্য দিয়ে গিয়েছিল। এতে তার ডিপ্রেশনটা আরও বাড়ে, কমে না, তার অবসাদটা আরও বেড়ে যায় এতে। তা আমার ব্যক্তিগত অভিমত যে আমরা কম বেশি সকলেই যতটুকু পড়াশোনার মধ্যে থাকি বা আছি, তাতে এই অবসাদ জিনিসটা সম্বন্ধে আমাদের একটুখানি সম্যক ধারণা থাকাটা খুব দরকার। আমি ক্লিনিক্যাল জায়গাটা বলছি না, আমি ক্লিনিক্যাল এক্সপার্ট নই, আমি অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিসিন অত বলতে পারবো না, কিন্তু আমি যেটুকু খুব সহজ ভাষায় বুঝি বা আমার যেটা নিজের পড়াশোনার গণ্ডির মধ্যে পড়ে, আমি সেই জায়গাগুলো সম্বন্ধে ছোট দু চারটে জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যেটা হয়তো আগামী দিনে বা চলতি পথে প্রত্যেকটা মানুষের কাজে লাগতে পারে। সেটা হচ্ছে মানসিক অবসাদ যে জিনিসটা, মানসিক অবসাদ জিনিসটা একটা মেন্টাল ডিসঅর্ডার বা ডিজাস্টার। খুব সিম্পল, মানে ভেতরের যে ভাঙনটা, সেটা যদি সুনামির মতো হুড়মুড় করে ভেঙে পড়ে, বা সেটা যদি ধীরে ধীরে ক্ষইতে থাকে, যেটা আমরা চেয়েও প্রতিরোধ করতে পারি না, সেই জায়গা থেকে যে উইথড্রয়ালটা শুরু হয়, সেই জায়গা থেকে নিজেকে প্রত্যেকটা প্রতিদিনের লড়াই থেকে নিজেকে সরিয়ে নেওয়া, প্রতিদিনের এফেক্ট থেকে, প্রতিদিনের অ্যাক্টিভিটি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার যে মানসিকতাটা ক্রমশ তৈরি হতে থাকে, সেটাই হচ্ছে অবসাদ। আমি মনস্তত্ত্বের বা সাইকোলজির 50-60 বছরের পুরনো কোনো থিওরিতে যেতে রাজি নই। তার কারণ হচ্ছে, সে যুগে এই থিওরিগুলো যে মানুষের ওপর পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণ করে তৈরি হয়েছিল, আজকের দিনে সেই মানুষগুলো নেই, এবং সেই বয়সে যে মানুষগুলো আছেন তাদের জীবনযাত্রার পুরোপুরি অন্যরকম। কারণ আজকের জীবন অনেক টাফ, আজকের জীবনে অনেক রকম এনগেজমেন্টস, আজকের জীবনে অনেক বেশি কম্পিটিশান, আজকের জীবনে বেঁচে থাকার লড়াইটা অনেক বড়। আর একটা খুব সহজ প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য হার্ডেস্ট থিং ইন লাইফ? জীবনের সবচেয়ে কঠিন জিনিসটা কি? এবং তার উত্তরটা আরও অ্যামেজিং। উত্তরটা হচ্ছে, দ্য হার্ডেস্ট থিং ইন লাইফ ইজ দ্য লাইফ ইটসেলফ। জীবনটা হচ্ছে সবচেয়ে বেশি টাফ, জীবনটা হচ্ছে সবচেয়ে বেশি শক্ত, বেঁচে থাকাটা সবচেয়ে বেশি শক্ত। এটা নিরন্তর সংগ্রামের জিনিস। এই সংগ্রামটা একজন রিক্সাওয়ালার জন্য যা, একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের জন্যও তাই। প্রত্যেকটা মানুষের মধ্যে কোথাও না কোথাও সেই সংঘর্ষটা তার নিজস্ব লেভেলে কাজ করে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আমি এর আগে বহু জায়গায়, বহু কথায়, বহু বক্তব্যে একজনের খুব এক্সাম্পল দিয়েছি, এবং সেটা দিয়েছি বিগত এক বছর কাছাকাছি সময় ধরে। তিনি হচ্ছেন সিসিডির মালিক, ক্যাফে কফি ডের মালিক ভিজি সিদ্ধার্থ, বীরাপ্পা গাঙ্গাইয়া সিদ্ধার্থ হেগড়ে, একজন কর্ণাটকী মানুষ যার বাড়িতে চায়ের ব্যবসা আছে, চা বাগান আছে যাদের বংশানুক্রমে। মানে তিনি প্রচণ্ড প্রভাবশালী পরিবারের সদস্য, এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট ঘরের 5-5টা কোম্পানি তিনি ডিরেক্টর ছিলেন। সিসিডির মতো একটা প্ল্যান তার মাথা থেকে বেরিয়েছিল 2004 সালে, মোস্ট প্রবলি, ইফ আই এম নট ভেরি রং,
এবং তার চেয়েও বড় কথা তার রাজনৈতিক সংযোগ সেটাও অনেক বড় মাপের। মানে আমরা যেটা খুঁজি আজকের দিনে পাওয়ারফুল মানুষ বলতে সমাজে কার পলিটিক্যাল কানেক্ট আছে, সেটাও তার বড় মাপের। কর্ণাটকের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, ভারতবর্ষের প্রাক্তন রেলমন্ত্রী ছিলেন মিস্টার এস.এম. কৃষ্ণা, তিনি এস.এম. কৃষ্ণা হচ্ছেন ওই ভিজি সিদ্ধার্থের শ্বশুরমশাই। সেই মানুষটি একদিন বিকেলবেলা হঠাৎ অফিস থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে মাঝ রাস্তায় কোনো একটি নদীর ব্রিজের সামনে নিজে গাড়ির থেকে নেমে ড্রাইভারকে বলেছিলেন তুমি গাড়ি নিয়ে চলে যাও। তিনি আর বাড়ি ফেরেননি। তার 3 দিন পর ডুবুরিরা ওই নদী থেকেই তার বডি আবিষ্কার করেছিল। সুতরাং ডিপ্রেশনটা কার কীভাবে আসে, কোনটা কোন দিকে টার্ন নেয়, এটা কখনো ফাইন্যান্সিয়াল ব্যালেন্স, ওয়েলথ ক্রিয়েশন, তার বহিরঙ্গের চাকচিক্য, তার লাইফস্টাইল, তার স্টেটাস, তার রিচেস, এগুলোর উপর ডিপেন্ড করে না। এটা সম্পূর্ণ একটা ইনার ইঞ্জিনিয়ারিং। সেই জায়গাটা আমাদের প্রত্যেকের বোধহয় নজর দেওয়ার সময় এসেছে। কারণ প্রতিদিন খবরের কাগজ খুললে কোথাও না কোথাও এরকম খবর পাওয়া যায়, সবাই সুশান্ত সিং রাজপুত নন, সবাইকে সারা ভারতবর্ষ চেনে না, কিন্তু সেই মানুষটাও কারো কাছে সারা পৃথিবী। তার কাছে তিনি সমপরিমাণ ইম্পর্ট্যান্ট, সমপরিমাণ গুরুত্বপূর্ণ। আমরা যদি সেই মানুষটার পাশেও কেউ গিয়ে দাঁড়াতে পারি, তাকে যদি সেই খাদের কিনারা থেকে আবার টেনে নিয়ে জীবনের রাস্তায় আনতে পারি, সেটা সোশ্যাল সার্ভিসের খুব উঁচু জায়গা বলে আমি বিশ্বাস করি। অন্তত ত্রাণ দিয়ে সেলফি তোলার চাইতে অনেক উঁচু জায়গা। থিওরিটিক্যাল জায়গা যদি দেখতে হয়, মানসিক অবসাদের যে মেন্টাল ডিজাস্টারের দুরকম ভাগ হয়। একটা হচ্ছে মানে যেটা ডিপ্রেসিভ ডিসঅর্ডার হিসেবে, যেটা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হিসেবে আসে, যেটা একটা ডিপ্রেসিভ লুক নিয়ে আসে। একটা মানুষ সবসময় উদাস, সবসময় দুঃখী, নিজেকে একটা টাইট কোকুনের মধ্যে ভরে রেখেছে, এক জায়গায় বসে আছে অনেকের সঙ্গে, কিন্তু কোনো কথাতে তার ইন্টারেস্ট নেই। বাড়িতে কোনো একটা উৎসব হচ্ছে, সেখানে সে ঠিকমতো পার্টিসিপেট করছে না, কাউকেও কিছু জিজ্ঞেস করলে একটা শুকনো হাসি দিচ্ছে, বা একটা নগর্থক কথা বলছে, বা একটা হতাশাজনক মন্তব্য করছে। এই ধরনের ডিপ্রেসিভ মানুষগুলোকে খুব সহজে আইডেন্টিফাই করা যায়। এবং একটা জিনিস আমি বলে রাখি, ডিপ্রেশনটা কিন্তু মানসিক রোগ, মানে ইটস ডিজাস্টার অর ডিসঅর্ডার, হোয়াট এভার ইট মে বি, বাট ইটস আ ডিজিজ। এবং এটার জন্য ক্লিনিক্যাল সাপোর্টটা সবসময় দরকার। আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা, আমরা নিজেদেরটা মানতে চাই না যে আমরা অবসাদগ্রস্ত। তার চেয়েও বড় সমস্যা হচ্ছে আমরা এটা নিয়ে কোনো স্পেশালিস্টের পরামর্শ নিতে যেতে খুব সংকোচ বোধ করি। এই লোকে কি ভাববে, লোকে ভাবে কাউন্সিলিং মানেই যেন পাগল হয়ে গেছে, তা নয়। একটা সুস্থ আনন্দে প্রাণোচ্ছল মানুষেরও কাউন্সেলিং দরকার পড়ে। কাউন্সেলিং হচ্ছে সিম্পলি নিজের যে চিন্তা শক্তি, সেটাকে একটা ট্র্যাকের মধ্যে শৃঙ্খলাবদ্ধ রাখা। সেটার জন্য যিনি এক্সপার্ট কাউন্সেলার, যিনি প্রফেশনাল, তিনি কিছু সাইকোমেট্রিক কোয়েশ্চেন্স করবেন, কিছু অন্যান্য সিমটোম্যাটিক কোয়েশ্চেন্স করবেন, সেখান থেকে তিনি একটা বাঁধা গদ তৈরি করে দেবেন। এবং তার সঙ্গে যদি সত্যি সত্যিই মানসিকভাবে কোনো রকম তার ক্লিনিক্যাল ট্রিটমেন্ট দরকার পড়ে, তাহলে সেই ওষুধের প্রেসক্রিপশনটাও তার সঙ্গে আসবে। দুটোকে একসঙ্গে চালাতে হয়। এই জায়গাটাকে আমরা অনেকে অবজ্ঞা করে যাই। আমি আমার শহরে 2-4 জন এরকম প্র্যাকটিশনারকে জানি যারা এই ব্যাপারটায় খুব ভালো কাজ করছেন। তারা রেগুলার ফেসবুক লাইভ করেন, তারা রেগুলার চ্যানেল লাইভ করেন, নিজেরা সারাদিন ধরে রুগী দেখছেন, অনেকটা চেষ্টা করছেন। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, তাদের বোধহয় এই পার্টিসিপেশনটা খুব কম। অ্যাকচুয়ালি এই ওনারশিপটা নেওয়ার প্রবণতাটাই খুব কম। আমি নিজে মাইন্ডসেট ট্রেনিং করাতে গিয়ে দেখেছি অনেক মানুষের মধ্যে এই ধরনের ডিজাস্টার আছে, যারা সেই ডিজাস্টারটাকে কাটিয়ে উঠে নতুন পজিটিভ কিছু ধরার দিকে অনেক বেশি পিছিয়ে যান। তারা শোনেন সব, বোঝেন সব, মাথা নাড়েন, কিন্তু সেই মাথা নাড়ার এফেক্টটা ওই ট্রমার মতো 10 মিনিট থাকে। তারপর ধীরে ধীরে তিনি আবার নিজের সেলফে ফিরে যান। মানে যে সেলফে প্রচুর ময়লা পড়ে আছে, সেখান থেকে একটা জিনিস নামিয়ে পরিষ্কার না করে আবার সেই সেলফেই তুলে রাখা। যে আমার সেটা ব্যবহার হয়ে গেলে আমি পরিষ্কার করলাম না, আমার অত সময় নেই, আমার অত ধৈর্যই নেই, আমি আবার সেখানে তুলে রেখে দিলাম। পরিষ্কার করে ওখানে রাখলে হয় সেই জিনিসটি অথবা সেলফটি, যে কোনো একটা দৃষ্টিকটু লাগবে। এইটা হচ্ছে প্রথম সিমটম ডিপ্রেশনের। অবসাদ যে বস্তুটি বা যে রোগটি, তার প্রথম সিমটম হচ্ছে এই লেথার্জি বা আলস্য। মানে এরকম অনেক অবসাদগ্রস্ত রুগী আছেন যাদের বিছানা ছাড়তেও আলস্য আছে, বা এমন অনেক বিছানা ছাড়তে আলস্যযুক্ত ব্যক্তি আছেন যাদের ডায়াগনোজ করলে দেখা যাবে তারা ডিপ্রেশনের শিকার।
দুর্ভাগ্যক্রমে কোনোটাই আমাদের হয় না। আই মিন ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, এই জিনিসগুলো। এবং আরেকটা যে ডিপ্রেশন আছে বা মানসিক অবসাদ আছে, যেটাকে বলে স্মাইলিং ডিপ্রেশন, এটা হচ্ছে ভয়ঙ্কর। কারণ এটা হচ্ছে একটা হ্যাপি গো লাকি আইডেন্টিটি তৈরি করে রাখা, যে ভেতরে মানুষটা হয়তো ভেঙে চলে যাচ্ছে প্রতি মুহূর্তে, কিন্তু বাইরে তার সোশ্যাল স্ট্যাটাসটা সুটেড বুটেড, সে সবসময় হাসি খুশি। কোথাও গিয়ে হয়তো সে ওভার অ্যাক্টিভ, কোথাও গিয়ে কোনো একটা হাসির কথা হলে সবার চাইতে জোরে সে হাসছে। তার মানে সে বোকা, তার মানে সে পাগল, তার মানে সে কম বোঝে, এরকম নয়। তার মানেটা এরকমও হতে পারে যে সে ভেতরে প্রচণ্ড নিঃসঙ্গ। তার প্রতিনিয়ত যে ভেঙে চুরে যাওয়াটাকে ঠেকানোর জন্য বা সেটাকে কাভার আপ করার জন্য তার মধ্যেই অট্টহাসিটা বেরিয়ে আসছে, বা তিনি বের করতে চাইছেন। আমরা কথায় কথায় একটা মানুষের প্রতি জাজমেন্টাল হয়ে পড়ি। এই জায়গাটা একটা মানুষকে ডিপ্রেশনে ঠেলে দেওয়ার জন্য অনেক বেশি। আমরা তার লাইফটা জানি না, আমরা তার জুতোয় পা দিয়ে হাঁটিনি, কিন্তু তার একটা বা দুটো ব্যবহার, একটা বা দুটো অ্যাটিটিউড, এটাই তার সম্বন্ধে একটা জাজমেন্ট তৈরি করে দিচ্ছে আমাদের মনের মধ্যে। সেম অ্যাটিটিউড আমরা যখন করি তখন সেটাকে ডিফেন্ড করার জন্য যুক্তি খুঁজি। উই আর ভেরি গুড জাজ ফর আদার্স অ্যান্ড ইভেন বেটার লয়ার ফর সেলফ। এই যে ডাইলেমা, এই যে ডাইকোটমি, এই যে ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে আমরা চলাচল করি, ডিপ্রেশনের প্রধান কারণ হচ্ছে এটা। সোশ্যাল কম্পিটিশন ডিপ্রেশনের একটা বড় কারণ। স্মাইলিং ডিপ্রেশনের ক্ষেত্রে অনেক রকম জিনিস দেখতে পাওয়া যায়, কারণ তার মধ্যে একটা চেন অফ ফেলস কাজ করে, চেন অফ থটস কাজ করে। যে ব্যক্তির বা যে মহিলার এই স্মাইলিং ডিপ্রেশন থাকে, তার প্রথমেই যেটা মনে হয় সেটা হচ্ছে লোকের সামনে অবসাদগ্রস্ত চেহারাটা দেখাবো, এটা আমার দুর্বলতার পরিচয়। আমাকে হয়তো অনেকে সিম্প্যাথি দেখাবে, আহাহু করবে, এটা আমি চাই না। হয়তো তিনি দেখালে ভালোই করতেন। তার পরবর্তী তার মাথায় যে ভাবনাটা আসে, সেই ভাবনাটা হচ্ছে আমার দুঃখের কথা এই লোকগুলোকে বলে তাদের মনের বোঝা আমি বাড়াতে চাই না। সবাইকে বলার দরকার নেই, চুজ পার্টিকুলার ওয়ান যার সঙ্গে আপনার মেন্টাল ফ্রিকোয়েন্সি খুব ভালো ম্যাচ করে, তার কাছেই জিনিসগুলোকে ব্যক্ত করুন। কারণ ভেতরের বাষ্পটা যত বাড়তে থাকবে এবং বাইরে আপনি যত ঠান্ডা থাকার চেষ্টা করবেন, আপনার ইমোশনাল ইকুইলিব্রিয়াম তত ডিস্টার্বড হবে, আপনার মানসিক যে ভারসাম্য তত বেশি ডিস্টার্বড হবে। সেই ভারসাম্য যত ডিস্টার্বড হবে, আপনার শরীরে বিভিন্ন রোগের উপসর্গ দেখা দেবে। সবচেয়ে প্রথম আসবে যেটা অতিনিদ্রা বা অনিদ্রা, তারপরে যেটা আসবে সেটা হচ্ছে হজমের গণ্ডগোল, তারপরে আসবে হরমোনাল ডিসঅর্ডার। এবং এই হরমোনাল ডিসঅর্ডারের সবচাইতে বড় মুশকিল হচ্ছে আমাদের যে শরীরে হ্যাপি হরমোনস যেগুলো আছে, অক্সিটোসিন, ডোপামাইন, এন্ডরফিন, এই হরমোন সিক্রেশনগুলো স্বাভাবিকভাবে কমে যায়। সেরোটিনিন, আমাদের যে লাভ হরমোন যেটাকে আমরা বলি, যেটা থেকে আমাদের মধ্যে অ্যাফেকশনেট ইগো বা অ্যাফেকশনেট ইমোশনসগুলো জন্ম নেয় এবং আবেগটা খুব দ্রুত ছড়ায়, অস্বাভাবিকভাবে এই হরমোন সিক্রেশনগুলো কমে যায়। তখন ভেতরে একটা নিজের ওপর রাগ, নিজের ওপর ঘেন্না, নিজের ওপর বিতৃষ্ণা জন্মাতে বাধ্য। এইখান থেকে সেলফ হার্ম বা নিজেকে ক্ষতি করার একটা প্রবণতা জন্মায়। আমি না থাকলে এই পৃথিবীটা হয়তো আরও ভালো থাকবে, এর পরবর্তী ভাবনায় এটা আসে। এগুলো স্টেপ বাই স্টেপ ডিসঅর্ডার্স, মানে আমি বলতে চাইছি চেন অফ থটস আর কি, ভাবনা শৃঙ্খল। এবং আমি না থাকলে পৃথিবীটা হয়তো খুব ভালো থাকবে, আমি এমন একটা কিছু করে যাব যেন অমুকের খুব আফসোস হয়, তমুকের খুব আফসোস হয়, ওরা যেন আফসোস করে যে এর সঙ্গে আমি ভালো ব্যবহার করিনি। এই যে অদৃশ্য শত্রুর সঙ্গে মনে মনে একটা লড়াই, এই লড়াইটা ক্রমশ নিজেকে শেষ করার দিকে ঠেলে নিয়ে যায়। আপনার আমার প্রত্যেকটা মানুষের মধ্যে ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড দুজনেই আছেন। আমরা কাকে কতটা প্রশ্রয় দেব, কাকে কতটা প্রায়োরিটি দেবো, এটা সম্পূর্ণ আমাদের নিজেদের ব্যাপার। এই প্রায়োরিটি দেওয়ার জায়গাটা নিজেকে মাথা খাটিয়ে ঠিক করতে হবে। যদি নিজে ঠিক করতে না পারেন, সবার কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, দয়া করে কোনো এক্সপার্টের পরামর্শ নিন। কারণ আগামী দিন আমাদের জীবনের জন্য আরও বেশি ভয়ঙ্কর আসছে, আরও বেশি কম্পিটিটিভ আসছে। সুতরাং প্রত্যেককে যদি সুস্থ শরীরে সুস্থ মনে বাঁচতে হয়, তাহলে নিজের যত্নটা প্রথম নিজেকে নেওয়া শুরু করতে হবে। শুধু যোগব্যায়াম করে, শুধু মর্নিং ওয়াক করে, শুধু প্রাণায়াম করে, শুধু মেডিটেশন করে হবে না। আপনার ভেতরের অস্থিরতা মেডিটেশন সাময়িক কমিয়ে দিতে পারে, কিন্তু আপনার মনটাকে একটা বিন্দুতে এনে স্থির করার জায়গা তৈরি করতে হলে মেডিটেশনের সঙ্গে আপনার মেডিকেশনটাও দরকার। এবং মেডিটেশন এবং মেডিকেশন এই দুটোর ওপর আপনার ডেডিকেশন থাকাটা জরুরি। আপনি যদি সেটাকে মন প্রাণ বিশ্বাস করতে না পারেন, হবে না।
এবং সর্বশেষে বলি, এই যে আমরা পাশে আছি অমুক তমুক, এই এত কিছুর দরকার নেই। সিম্পলি আপনার পরিচিত কোনো মানুষ, আপনার বাড়ির লোক, আপনার কোনো বন্ধু, জেনুইনলি তার পাশে থাকুন। একবার জিজ্ঞেস করবেন, দুবার জিজ্ঞেস করবেন, খুব জোর সে বিরক্ত হবে, কিন্তু যখন সত্যিই সে কোনো সমস্যায় পড়বে তার কিন্তু প্রথম আপনার কথা মনে পড়বে যে এই লোকটার সঙ্গে আমি শেয়ার করি, হয়তো আমাকে কোনো বুদ্ধি দিতে পারে, হয়তো আমার দুঃখটা একটু তাতে কমবে, হয়তো আমার কষ্টটা তাতে একটু কমবে। মানে যে মানুষ ভেতরে প্রতিদিন ভাঙছেন তার মধ্যে বিরক্তি আসাটা খুব স্বাভাবিক, কারণ ধৈর্যটা তার শেষ দিকে থাকে। অধৈর্য হয়েই মানুষ একটা বিপথের দিকে যায়। একজন সেলিব্রিটির জন্য এত শোক করার পর মাঝখানে আশেপাশের চারদিকের যে নন সেলিব্রিটি মানুষেরা আছেন, যারা শুধুমাত্র একটা ভোটার আইডেন্টিটি বা একটা আধার আইডেন্টিটি, সেই মানুষগুলোর যত্নও আমাদের সবাইকে নিতে হবে, প্রত্যেককে। তবে আমরা একটা সুস্থ সমাজ পাবো, তবে আমরা একটা বাঁচার অন্যরকম আশ্রয় খুঁজে পাবো, তবে আমরা আমাদের এই টোটাল পৃথিবীটাকে আরও বেশি বেটার, আরও বেশি লিভেবল করতে পারবো। সকলে একটু ভেবে দেখবেন, কারো কিছু কোয়ারি থাকলে জানাবেন। আমি ইন ডিটেল গেলাম না এখানে, এই প্রসেসগুলোর মধ্যে অনেক ভাগ আছে, আমি সেটাই গেলাম না। চেষ্টা করব কোনোদিন লিখে জানানোর। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন।